আরো একবার বলতে হচ্ছে ইতিহাসে এই প্রথম ইসলামিক রিপাবলিক অফ ইরান এবং আমেরিকা যুক্তরাষ্ট্র মিলিতভাবে একটি সামরিক নেটওয়ার্ক গড়ে তুলেছে যাতে মধ্যপ্রাচ্যে আর নতুন করে যুদ্ধ শুরু না হয়। আর এর ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের মৃত্যু ঘণ্টা বেজে গেল। যে আমেরিকা এই ইসরায়েলকে এতদিন সযত্নে লালন পালন করে আসছিল গোটা মধ্যপ্রাচ্যে তার আধিপত্য ধরে রাখবার জন্য, সেই আমেরিকা ইউ টার্ন মেরে নতুন করে এতদিনের শত্রু চিরশত্রু ইরানের সঙ্গে সামরিক আঁতাত গড়ে তোলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে তার টলয়মান আধিপত্যকে নতুন করে বিস্তার করবার স্বপ্ন বুনছে আমেরিকা। আর এই খবর খোদ জানিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আমেরিকার সুইজারল্যান্ডের জেনেভাতে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের সবচাইতে বড় ব্রেক থ্রু হলো ইরানের সঙ্গে আমেরিকার এই সামরিক বোঝাপড়া গড়ে তোলা। তা গতকাল জেডি ভ্যান্স ইংল্যান্ডের একটি টেলিভিশন নিউজ চ্যানেল আনহার্ডকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন। আর এই খবর গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বার পর এতদিন পর্যন্ত যে সমস্ত রাষ্ট্র ইরানের থেকে একটি নিরাপদ দূরত্ব বজায় রাখবার পলিসি গ্রহণ করত, সেই সমস্ত রাষ্ট্র হুমড়ি দিয়ে এবার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছে। তারা এখন প্রত্যেকে ঘোষণা করছে যত দ্রুত সম্ভব ইরানের রাজধানী তেহরানে তাদের কূটনৈতিক দূতাবাস খোলার কথা। আর সবচাইতে বড় ফলাফল এই, লেবাননে ইরান এবং আমেরিকার মৌ স্বাক্ষরের পরেও ইসরায়েল যে আগ্রাসন চালিয়ে যাচ্ছিল এবং শয়ে শয়ে নিরীহ লেবানিজকে খুন করছিলেন, সমস্তটাই এক লহমায় বন্ধ হয়ে গেছে। এমনকি দক্ষিণ লেবাননের লিটানি নদী পর্যন্ত যে বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছিল ইসরায়েল, সেই সমস্ত অঞ্চল ছেড়ে এখন ইসরায়েলি আইডিএফ সন্ত্রাসী সৈন্যবাহিনী ঝেড়ে পালাচ্ছে ইসরায়েলের দিকে। মধ্যপ্রাচ্যের সামরিক এবং রাজনৈতিক মানচিত্র প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে, অবিশ্বাস্য রকম ভাবে বদলে যাচ্ছে। চলুন আমরা দেখে নিই জেডি ভ্যান্স ইরান আমেরিকার এই সামরিক নেটওয়ার্ক নিয়ে নিজে মুখে কি বলেছেন। আনহার্ড নিউজ চ্যানেলকে জেডি ভ্যান্স যে সাক্ষাৎকার দিয়েছিলেন তাকে কোট করেছে ক্ল্যাশ রিপোর্ট ম্যাগাজিন। আমরা একবার দেখে নিই। জেডি ভ্যান্স said one of the biggest breakthroughs from the Switzerland talks, সুইজারল্যান্ডের যে বৈঠক হয়েছে ইরানের সঙ্গে আমেরিকার, সেই বৈঠকের সবচাইতে বড় সাফল্য হলো এই was an agreement in principle to establish a direct military communication channel। এই যে কথা, ডাইরেক্ট মিলিটারি কমিউনিকেশন চ্যানেল বিটুইন দ্য ইউএস অ্যান্ড ইরান, আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি সামরিক একটি নেটওয়ার্ক তৈরির কথা বলছেন, যেটা সম্পন্ন হয়েছে এই বৈঠকে। কেন? টু হেল্প প্রিভেন্ট দ্য ফিউচার এসকালেশন, মধ্যপ্রাচ্যে নতুন করে যাতে কোনো বড় রকমের সামরিক সংঘাত তৈরি না হয়, সেই সংঘাতকে আটকানোর জন্যে আমেরিকা এখন ইরানের সঙ্গে সামরিক সম্পর্ক গড়ে তুলতে চাইছে, যেটা এতদিন ওয়ান অ্যান্ড অনলি ইসরায়েল। মধ্যপ্রাচ্যে আমেরিকা একমাত্র বন্ধু রাষ্ট্র বা একমাত্র অ্যালাই বলে যাকে মনে করত, তার নাম ছিল ইসরায়েল। বাকি মধ্যপ্রাচ্যের বাকি মুসলিম দেশগুলোকে শোষণ করবার জন্যে সেখানে সামরিক ঘাঁটি রেখে তাদেরকে ভয় দেখিয়ে সেই সমস্ত রাষ্ট্রের থেকে বিপুল পরিমাণে তেল এবং অর্থনৈতিক সুবিধা ভোগ করত আমেরিকা। কিন্তু বন্ধু হিসেবে, নির্ভরযোগ্য শরিক হিসেবে ইসরায়েলকে এতদিন ট্রিট করে এসেছে আমেরিকা। ইরানের কাছে মার খাওয়ার পর, ইরানের সাথে যুদ্ধে পরাস্ত হবার পর এবার মধ্যপ্রাচ্যে তার আধিপত্যকে বাঁচিয়ে রাখবার মরিয়া চেষ্টায় ইরানের সঙ্গেও আমেরিকা সামরিক সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা করেছে এই জেনেভা বৈঠকে। আর আমেরিকা দেওয়া এই প্রস্তাবে ইরান রাজি হয়েছে, সম্মত হয়েছে, সে কথাই জানিয়েছেন জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স ইরানের কর্তৃপক্ষকে কোট করে বলেছেন, they were like, okay, fine, we will send somebody from the IRGC to go hang out in Doha with somebody from the CENTCOM। অর্থাৎ ইরান জানিয়েছে যে ইরানের IRGC-র কোনো একজন সদস্য সেন্টকমের পাঠানো কোনো দূতের সঙ্গে কাতারের রাজধানী দোহাতে একটা বৈঠক করে নিজেদের মধ্যে এই নেটওয়ার্ক তৈরি করবে। and that is how we are going to settle a lot of these disputes। এবং এইভাবেই অর্থাৎ ইরানের সঙ্গে এই আঁতাত গড়ে তোলার মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যে আমরা অসংখ্য ঝামেলাকে মিটমাট করতে যাচ্ছি।
স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে এটি কত বড় পরিবর্তন। আমেরিকা যুক্তরাষ্ট্র যারা ইরানকে আস্ত গিলে খেতে চাইছিল, তাদেরকে নির্মূল করতে চাইছিল পৃথিবীর মানচিত্র থেকে, সেই ইরানের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র সামরিক আঁতাত গড়ে তুলছে, যেখানে ইসরায়েল বরাবর দাবি করে আসছিল ইরানের ইসলামিক রিপাবলিক সরকারকে ফেলে দিতে হবে, ইরানের রাজতন্ত্র স্থাপন করতে হবে, যাতে করে ইসরায়েল, আমেরিকা এবং পশ্চিমী দুনিয়া মিলিতভাবে এই গোটা ইরানের প্রাকৃতিক তেল এবং গ্যাসকে তারা লুট করতে পারে নিজেদের স্বার্থে। এতদিন ধরে এই জায়নবাদী রাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছিল, সমস্ত রকম নাশকতামূলক কাজকর্মের পরিকল্পনা করে আসছিল। সেই আমেরিকা যুক্তরাষ্ট্র যখন স্পষ্ট বুঝতে পারছে ইসরায়েলের ধ্বংস অনিবার্য, আর ইসরায়েলের এক নম্বর শত্রু মধ্যপ্রাচ্যে ইরান, সেই ইরানের সঙ্গেই বন্ধুত্ব করছে, সেটা আবার সামরিক। এখান থেকে বোঝা যায় পৃথিবী কত দ্রুত বদলে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের রাজনীতি কত দ্রুত বদলে যাচ্ছে। আর এতে ইসরায়েল এতদিন ধরে যে অনন্তকাল ধরে যুদ্ধ লড়ে যাওয়া, লক্ষ লক্ষ নিরীহ মানুষকে নির্বিচারে খুন করা, শিশু নারীকেও রেহাই না দেওয়া, সেই নীতি এবার রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। আপনারা জানেন ইসরায়েলের নিরাপত্তা পরিষদের হেড বেন গেভির, যিনি নরখাদক, নরপিশাচ, যার মুখ থেকে কেবল রক্ত পান করার হুঙ্কার ছাড়া আর কিছু বেরোয় না, সেই নরপিশাচ বেন গেভির এখন মুখ এঁটে রয়েছেন। মাত্র 4 দিন আগেই তিনি জানিয়েছিলেন যে একজন ইসরায়েলের প্রাণের বিনিময়ে 1000 লেবানিজ মাকে তিনি কাঁদাবেন। তার মানে একের বিনিময়ে 1000 লেবানিজকে তিনি খুন করার হুমকি দিয়েছিলেন। এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্টস বলেছিল লেবাননের যে অংশ তারা দখল করেছে 1 ইঞ্চি জমিও নাকি তারা ছাড়বে না। চলুন এবার দেখায় আপনাদের গতকালকে রিপোর্ট, তাহলে বুঝতে পারবেন ইসরায়েলের মনোবল এখন কিভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। কারণ আমেরিকা এই মুহূর্তে ইরানের সঙ্গে সামরিক জোট করার ফলে ইসরায়েল যে খুব শীঘ্রই আগুনের মুখে পড়তে চলেছে তা তারা ইতিমধ্যে খবর পেয়ে গেছে। দেখুন কদিন আগেই এমনকি আমেরিকার সঙ্গে যে ইরানের মৌ স্বাক্ষর হলো, সেদিনও পর্যন্ত এই লেবাননের যে লিটানি নদী, এই অঞ্চল পুরোটা দখল করে রেখেছিল ইসরায়েল। এই সাউদার্ন লেবাননের এই বিস্তীর্ণ অংশ, এই সবটা দখল করে রেখেছিল ইসরায়েল। কিন্তু গতকাল থেকে আপনারা যে হলুদ অংশ দেখছেন, এই পুরো অংশ থেকে ইসরায়েলি সৈন্যবাহিনী পালাতে শুরু করেছে। তারা এখন লেবাননের এই পিঙ্ক অঞ্চলটুকুতে অবস্থান করছে, আর এই বিস্তীর্ণ অংশ থেকে গতকালই তারা ছেড়ে পালিয়েছে। এবং এই জায়গায় লেবাননের যে রাষ্ট্রীয় সৈন্যবাহিনী, তারা এই অঞ্চলের নিয়ন্ত্রণ কায়েম করেছে গতকাল। আর এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ওদিকে ক্ল্যাশ রিপোর্ট তারাও জানিয়েছে ইসরায়েল হ্যাজ উইথড্রন ফ্রম পার্ট অফ দ্য সাউদার্ন লেবানন। দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অংশ থেকে ইসরায়েলি সৈন্যবাহিনী প্রত্যাহার করে নিয়েছে। দ্য লেবানিজ আর্মি উইল ডিপ্লয় দেয়ার ইনস্টেড। আর এই অঞ্চলে লেবানিজ সৈন্যবাহিনী মোতায়েন করা হবে, সেটা গতকালকের খবর। কিন্তু ইতিমধ্যে যে রিপোর্ট, এই গোটা অঞ্চলে লেবানিজ সৈন্যবাহিনী তারা প্রবেশ করতে শুরু করেছে বা দখল নিতে শুরু করেছে। আর এতেই গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুর কপালে এখন বড় বড় ভাঁজ পড়তে শুরু করেছে। কারণ মধ্যপ্রাচ্যে তাদের আগ্রাসনের দিন ফুরিয়ে আসছে। গ্রেটার ইসরায়েল তৈরি করার স্বপ্ন অন্তত এখন আর সত্য হওয়ার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছেন না এই খুনি। ইসরায়েলি আইডিএফ সেনা এখনো পর্যন্ত লেবাননের এই অঞ্চলটাতে অবস্থান করছে। আর এতেই ইরানের কুদস বাহিনী আরো এক ধাপ এগিয়ে কাল হাড় হিম করা হুমকি দিয়েছে এই সন্ত্রাসী আইডিএফ সেনাকে। তাসনিম নিউজ এজেন্সি কুদস বাহিনীর এই সতর্কতাকে তারা কোট করেছে। তারা জানিয়েছে দ্য কুদস ফোর্সেস কমান্ডার্স ওয়ার্নিং টু দ্য জায়নিস্টস। এই জায়নবাদী থেকে কুদস বাহিনীর সতর্কতা দিয়েছে এই বলে, ইফ ইউ ডু নট উইথড্র লেবানন টুডে, যদি আজ লেবানন থেকে তোমরা বিদায় না নাও, অফ ইউর ওন ফ্রি উইল, নিজের স্বাধীন ইচ্ছায় যদি লেবানন ত্যাগ না করো, টুমোরো ইউ উইল বি ফোর্সড টু ফ্লি ইন হিউমিলিয়েশন অ্যান্ড ডিফিট। আগামীকাল তোমাদের এখান থেকে পরাস্ত হয়ে, মার খেয়ে, অপমানিত হয়ে বিদায় নিতে হবে, বিকল্প কোনো রাস্তা খোলা নেই। তিনি জানালেন, ডু নট ফরগেট দ্য ইয়ার 2000, 2000 সালের কথা ভুলে যেও না, অ্যান্ড দ্য হিস্টোরিক টেস্টামেন্ট অফ মার্টার নাসারাল্লাহ, হাসান নাসারুল্লাহ সেই ঐতিহাসিক ঘোষণার কথা তোমরা ভুলে যেও না। দ্যাট প্রমিস ইজ স্টিল অ্যালাইভ, সেই প্রতিশ্রুতি আজও কায়েম আছে।
and there is no doubt that the exact same scene will be repeated once again. সেই 2000 সালে তোমাদের যে অবস্থা হয়েছিল, যেভাবে পরাস্ত হয়েছিলে, ঠিক একইভাবে আবারও তোমাদেরকে পরাস্ত করে মেরে তাড়ানো হবে লেবাননের পবিত্র মাটি থেকে। আমেরিকা বিরোধী লড়াইয়ে ইরানের বিজয়ের ফলে ইরান পরিচালিত যত প্রক্সি রয়েছে, অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স রয়েছে, তারা এই মুহূর্তে অভূতপূর্বভাবে শক্তিশালী হয়েছে। একদিকে হেজবুল্লাহ যেমন ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের মাটিতে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে, একইভাবে ইয়েমেনে হুথিরাও নতুন উদ্যমে যুদ্ধ শুরু করেছে ইসরায়েলের বিরুদ্ধে। কারণ ইসরায়েল বর্তমানে আফ্রিকার মাটিতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সোমালিয়াকে দ্বিখণ্ডিত করে সোমালি ল্যান্ড তৈরি করে বিশ্ব বাণিজ্যে, বিশেষ করে আফ্রিকা মহাদেশ দখল করার যে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, ইসরায়েলি সেই ষড়যন্ত্রকে চূর্ণ করতে ইতিমধ্যেই হুথি আসরে নেমেছে। এই অফ হোয়াইট টোটাল যে ম্যাপ দেখছেন আপনারা, এই টোটালটা হলো সোমালিয়া। আর আরব সাগরের তীরে অপূর্ব ভৌগোলিক অবস্থানযুক্ত যে এরিয়া সোমালিয়ার, এই অংশটা কেটে নিয়ে ইসরায়েল স্বপ্ন দেখছে সোমালি ল্যান্ড তৈরি করা। আর সোমালিল্যান্ড তৈরির মধ্য দিয়ে গোটা সোমালিয়া দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে ইসরায়েল। তাই এই মুহূর্তে হুথি ঘোষণা করেছে তারা এই ইয়েমেন থেকে এই গোটা অঞ্চল হুথির নিয়ন্ত্রণে রয়েছে। এখান থেকে তারা সরাসরি এই সোমালিল্যান্ডে সদ্য ইসরায়েল 50 জন সদস্য বিশিষ্ট একটা সৈন্য দল পাঠিয়েছে। সেই সৈন্য দলকে এই ইয়েমেন থেকে সরাসরি আক্রমণ করে গুড়িয়ে দেওয়ার ইসরায়েলি যে স্বপ্ন, এখানে নতুন করে একটা সোমালিল্যান্ড রাষ্ট্র তৈরি করার, সেই পরিকল্পনাকে ভেস্তে দিতে যুদ্ধ শুরু করেছে এখন হুথি। হুথি জানিয়েছে তারা এখান থেকে ইয়েমেন থেকে যদি ইসরায়েলের উপরে আক্রমণ করতে পারে, মিসাইল হামলা চালাতে পারে, তাহলে সোমালিল্যান্ডে আক্রমণ চালানো তাদের জন্য এমন কিছু কঠিন কাজ নয়। আসলে এই মুহূর্তে ইসরায়েল নতুন একটি খেলায় নেমেছে। তারা এই লোহিত সাগরে ঢোকার যে পথ বাবাল মান্দাব, এই বাবাল মান্দাব এটা একটা ক্রিটিক্যাল ওয়াটারওয়ে, ঠিক যেমন হরমুজ আরব সাগর থেকে পারস্য উপসাগর ঢোকার যে মুখ, ঠিক লোহিত সাগরে প্রবেশ করবার জন্য এই বাবাল মান্দাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়াটারওয়ে, যার নিয়ন্ত্রণ রয়েছে হুথির হাতে। পরোক্ষভাবে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের দখলে রয়েছে, ইরানের দখলে রয়েছে। সেই জলপথকে ইসরায়েল দখল করার স্বপ্ন নিয়ে এই সোমালিয়াকে দুখণ্ড করে সোমালিল্যান্ড একটি রাষ্ট্র তৈরি করতে চাইছে, যার ফলে জিবুতিকে গলা টিপে মেরে তারা এই টোটাল জলপথকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে আগামী দিনে বিশ্ব বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার অভিপ্সা নিয়ে। কিন্তু ইরান বা ইয়েমেনের হুথি তারা কেউই ইসরায়েলের স্বপ্নকে সত্য হতে দেবে না, সে কথাই খুব স্পষ্টভাবে জানিয়েছে হুথির প্রধান নেতা সাইয়েদ আব্দুল মালিক। তিনি ভিডিও ফুটেজ রিলিজ করে জানিয়েছেন উই উইল নট হেজিটেট টু টার্গেট এনি ইসরায়েলি অ্যাক্টিভিটি ইন সোমালিল্যান্ড। সোমালিল্যান্ডে ইসরায়েলিদের যে কোনো কর্মকাণ্ডকে আক্রমণ করতে আমরা দ্বিতীয়বার ভাববো না। whenever the opportunity arises, যখনই সুযোগ আসবে তখনই আমরা আক্রমণ করব এবং ইসরায়েলকে শিক্ষা দেব। আর যখন আমেরিকা, পৃথিবীর সব থেকে ধনী দেশ, শক্তিশালী দেশ, সে ইরানের কাছে এসে মাথা নত করে আত্মসমর্পণ করে, তখন পৃথিবীর আর কোনো রাষ্ট্র আছে যে ইরানের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে? আমরা তার উজ্জ্বল নমুনা দেখলাম দুটি রাষ্ট্রের ক্ষেত্রে। এক হচ্ছে জর্জিয়া মেলোনির ইতালি। ইতালির বিদেশমন্ত্রী কাল ফোন করেছিলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচিকে এবং ফোন করে কাকুতি মিনতি করে জানিয়েছে যে ইতালি ইরানের বিরুদ্ধে আমেরিকার লড়াইয়ে শরিক ছিল না। এই যুদ্ধে ইতালি আমেরিকাকে কোনো রকম সহযোগিতা করেনি। তার দেশের যে সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো রয়েছে একটিকেও ব্যবহার করতে দেয়নি ইরানের বিরুদ্ধে। সুতরাং ইরান যারা এখন দয়া করে ইতালিকে অনুমতি দেয় তেহরানে ইতালির একটি দূতাবাস খোলার জন্য, আর হরমুজে যত জাহাজ আটকে রয়েছে ইতালির, সব জাহাজকে যেন এখন IRGC ছেড়ে দেয়, যাতে করে ইতালি তেল দিয়ে বাঁচতে পারে। আর ফোনে এই সমস্ত কথা বলার পর ইতালির বিদেশমন্ত্রী নিজেই তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তার এই ফোনালাপের কথা। ইতালির বিদেশমন্ত্রী অ্যান্থনিও তাজানি তিনি লিখছেন, I spoke with the Iranian foreign minister Abbas Araghchi. তিনি গর্বের সঙ্গে জানাচ্ছেন আব্বাস আরাগচিকে ফোন করেছিলেন। Italy has never taken part in any military initiative
and has never authorized the use of bases for war against Iran. ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে ব্যবহার করার অনুমতি দেয়নি, এমনকি ইরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো উদ্যোগে সামিল হয়নি ইতালি। আরো বড় সারপ্রাইজ বাকি আছে, চলুন দেখে নিই এবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কি বলেছেন। মার্ক কার্নি বলছেন, ইরানের সঙ্গে এই মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক না থাকা, ইরানের দূতাবাস না থাকা কানাডার জন্য একটা বড় সড় ধাক্কা। সুতরাং আর দেরি কিসের, চলো এবার লাইন দিয়ে আমরা তেহরানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি, কারণ তেহরানই হচ্ছে এখন আগামী বিশ্বের রাজনৈতিক ভবিষ্যৎ। তিনি বলছেন, কার্নি সেজ হ্যাভিং নো এম্বাসি ইন তেহরান পুটস কানাডা অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ। অর্থাৎ ইরানে কানাডার দূতাবাস না থাকা কানাডার জন্য একটা বিরাট বড় অসুবিধে বলছেন কার্নি। 2012 সাল পর্যন্ত ইরানের তেহরানে কানাডার দূতাবাস ছিল, কিন্তু 12 সালে এসে বন্ধ করে দেওয়া হয়েছিল এই দূতাবাস, কারণ গোটা পৃথিবী আমেরিকাকে অনুসরণ করে তারা জানিয়েছিল ইরানকে তারা একঘরে করে রাখবে, ইরানের সঙ্গে বিশ্ব কোনো রকম কূটনৈতিক সম্পর্ক রাখবে না। কানাডাও সেই পথেরই শরিক ছিল। এবার 2026 সালে এসে আমেরিকা যখন পরাস্ত হয়েছে ইরানের কাছে যুদ্ধে, তখন কানাডা ফিরে আসছে ইরানের কাছে। জানাচ্ছেন, কার্নি সেজ কানাডা শুড রিওপেন এম্বাসিজ ইন ইরান। খুব শিগগিরই কানাডা এবার ইরানে তাদের দূতাবাসকে খুলতে চাচ্ছে। এটাই এখন বর্তমান পৃথিবীর অবস্থা। আমেরিকা সামরিক মৈত্রী স্থাপন করছে ইরানের সঙ্গে। সত্যি পৃথিবী এখন নতুন পথে হাঁটতে শুরু করেছে। সকলকে ধন্যবাদ পরবর্তী সঙ্গে থাকার জন্য। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন।